যুক্তরাষ্ট্রের রোশানলে যে দেশ পড়েছিল তারা হয়তো দেশের প্রাকৃতিক সম্পদ হারিয়েছে, না হয় হারিয়েছে তাদের দেশের প্রধানদেরকে। আজকে আলোচনা করব এমন কিছু দেশ নিয়ে যার রাষ্ট্রপ্রধানরা হত্যা হয়েছে যুক্তরাষ্ট্রের রোশানলে পড়ে। সালভাদর অ্যালেন্দে। অর্ধ শতাব্দী আগে চিলির প্রেসিডেন্ট সালভাদর অ্যালেন্দেকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাত করা হয়। যুক্তরাষ্ট্রের মদদে ওই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল অগাস্তো পিনোশে। মানুষের জন্য বাসযোগ্য সমাজ নির্মাণ করতে চেয়েছিলেন বাম নেতা আলেন্দে, যা তাকে করতে দেওয়া হয়নি। সালভাদর অ্যালেন্দেকে মারার পিছনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এবং তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রশাসনের বিরাট ভূমিকা ছিল। 1970 সালে সালভাদর অ্যালেন্দে চিলির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি ছিলেন লাতিন আমেরিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত মার্ক্সবাদী বা সমাজতান্ত্রিক নেতা। শীতল যুদ্ধের সময়ে আমেরিকা ভয় পেত যে চিলির সমাজতন্ত্র সফল হলে তা পুরো লাতিন আমেরিকাকে ছাড়িয়ে যাবে। তাই নিক্সন প্রশাসন এবং পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার অ্যালেন্দে সরকারকে অস্থিতিশীল করার সিদ্ধান্ত নেন। হেনরি কিসিঞ্জারের বিখ্যাত উক্তি ছিল চিলির অর্থনীতিকে চিৎকার করতে বাধ্য করো, যাতে মানুষ অ্যালেন্দের বিরুদ্ধে চলে যায়। CIA গোপনে চিলির বিরোধী দল, ডানপন্থী গ্রুপ এবং সামরিক বাহিনীকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করে। তারা চিলির অর্থনৈতিক ব্যবস্থায় ধস নামানোর চেষ্টা করে, ট্রাক চালকদেরকে ধর্মঘট করায় এবং গণমাধ্যমে অ্যালেন্দের বিরোধী প্রচারণা চালায়। মূলত তারা জেনারেল অগাস্টো পিনোশেতের মতো সামরিক নেতাদেরকে গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত করে। তারপর 1973 সালের 11 সেপ্টেম্বর জেনারেল পিনোশেতের নেতৃত্বে সামরিক বাহিনী রাজধানী সান্তিয়াগোতে অভ্যুত্থান ঘটায়। তারা প্রেসিডেন্টের প্রাসাদ লা মোনেদা ঘেরাও করে এবং বিমান থেকে বোমা ফেলে। অ্যালেন্দে প্রাসাদের ভিতরেই মারা যান। পাত্রিস লুমুম্বা। 1961 সালের 17 জানুয়ারি মাত্র 35 বছর বয়সে কঙ্গোর প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী পাত্রিস লুমুম্বাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের পিছনেও ছিল বেলজিয়ামের উপনিবেশিক স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এর সরাসরি ষড়যন্ত্র। 1960 সালের 30 জুন বেলজিয়ামের প্রায় এক শতাব্দীর উপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়ে কঙ্গো স্বাধীন হয়। লুমুম্বা দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। স্বাধীনতা দিবসের ভাষণে তিনি ঔপনিবেশিক নির্যাতন এবং সম্পদ লুণ্ঠনের কথা স্মরণ করিয়ে দেন, যা পশ্চিমা শক্তিসমূহকে ক্ষুব্ধ করে। শীতল যুদ্ধের তীব্রতার চরমে চলে যায়। লুমুম্বা যখন সোভিয়েত ইউনিয়নের কাছে সাহায্য চান এবং কঙ্গোর প্রাকৃতিক সম্পদ ইউরেনিয়াম, তামা, কোবাল্ট জাতীয়করণের ঘোষণা দেন, তখন ওয়াশিংটনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। CIA এর নথি অনুযায়ী প্রেসিডেন্ট আইজেনহাওয়ার লুমুম্বাকে বিপজ্জনক কমিউনিস্ট হিসেবে চিহ্নিত করেন। বাস্তবে তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী নেতা। লুমুম্বাকে ক্ষমতা থেকে সরানোর জন্য CIA একাধিক পরিকল্পনা গ্রহণ করে। CIA লুমুম্বাকে হত্যার জন্য জৈবিক বিষ তৈরি করে, যা খাবার বা টুথপেস্টে মিশিয়ে দেওয়া সম্ভব ছিল। এই বিষ কঙ্গোতে পাঠানো হয় CIA স্টেশন চিফ ল্যারি ডেভলিনের কাছে, তবে এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। CIA স্থানীয় সামরিক নেতা জোসেফ মোবুতুকে অর্থ এবং গোয়েন্দা সহায়তা দেয়। 1960 সালের 14 সেপ্টেম্বর মোবুতু গণ অভ্যুত্থান ঘটান এবং লুমুম্বাকে গৃহবন্দী করেন। 1960 সালের নভেম্বরে লুমুম্বা পালিয়ে যান এবং CIA গোয়েন্দা তথ্য এবং লজিস্টিক সহায়তায় তাকে কাতাঙ্গা প্রদেশে পাঠানো হয়। সেখানে বিচ্ছিন্নতাবাদী নেতা মোইশ সুম্বে বেলজিয়ামের সহায়তায় স্বাধীন রাজ্য ঘোষণা করেছিলেন। তারপর লুমুম্বাকে বিমানে করে কাতাঙ্গা রাজধানী এলিজাবেথ বিলে পাঠানো হয়। পুরো ফ্লাইট জুড়ে তাকে নির্যাতন করা হয়। রাত গভীর হলে তাকে এবং তার দুই সহযোগীকে একটি খোলা কবরের পাশে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। মৃত্যুর আগে তার স্বাধীনতা দিবসের ভাষণের কাগজ খেতে বাধ্য করা হয়। মৃতদেহগুলোকে গলিয়ে ফেলার জন্য অ্যাসিড ব্যবহার করা হয়। মোহাম্মদ গাদ্দাফি। 2011 সালের 20 অক্টোবর লিবিয়া সিরতে শহরে এক বিতর্কিত অধ্যায়ের অবসান ঘটে। 42 বছর ধরে লিবিয়া শাসনকারী কর্নেল মোহাম্মদ গাদ্দাফি বিদ্রোহীদের হাতে নিহত হন। এই ঘটনার পেছনে ছিল স্থানীয় গৃহযুদ্ধের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনীর সরাসরি সামরিক হস্তক্ষেপ। 1969 সালের একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গাদ্দাফি ক্ষমতায় আসেন। তার শাসনামলে লিবিয়া শিক্ষা, স্বাস্থ্য এবং আবাসনের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। তেল সম্পদ জাতীয়করণ করে তিনি দেশের অর্থনীতিতে স্বাবলম্বিতা আনেন। তবে তার শাসন ছিল একদলীয় কর্তৃত্ববাদী, যেখানে গণতন্ত্রের অধিকার খর্ব করা হতো। মোহাম্মদ গাদ্দাফি দীর্ঘদিন পশ্চিমা শক্তির বিরোধিতা করেছেন। তার কয়েকটি পদক্ষেপ যুক্তরাষ্ট্র এবং ইউরোপের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। গাদ্দাফি লিবিয়াতে তেল সম্পদ পশ্চিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ দিতে চাইতেন না। তিনি আফ্রিকান ইউনিয়নের মাধ্যমে স্বর্ণমুদ্রা চালুর প্রস্তাব দেন, যা পেট্রোডলারের আধিপত্যের জন্য হুমকি ছিল। তিনি লিবিয়ায় কোনো পশ্চিমা সামরিক ঘাঁটি স্থাপন করতে দেননি এবং ইউরোপীয় অনুপ্রবেশ থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছিলেন। লকারবি বিমান হামলা সহ বিভিন্ন আন্তর্জাতিক ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ছিল।
যা পশ্চিমা দেশগুলো তার বিরুদ্ধে ব্যবহার করে। 2011 সালে আরব বসন্তের ঢেউ লিবিয়ায় পৌঁছালে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। গাদ্দাফি তা দমনের সহিংসতার আশ্রয় নিলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজলিউশন 1973 পাশ করে। এই রেজলিউশনের নাম ছিল নো ফ্লাই জোন তৈরি করা, কিন্তু তা বাস্তবে ছিল সামরিক হস্তক্ষেপের ছাড়পত্র। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে নেটো বাহিনী লিবিয়ায় বিমান হামলা শুরু করে। গাদ্দাফি সামরিক ঘাঁটি, যোগাযোগ ব্যবস্থা ও সরকার বাহিনী ধ্বংস করে দেওয়া হয়। এই হামলায় বিদ্রোহীকারীদেরকে সরাসরি সাহায্য করে এবং গাদ্দাফি সরকারকে দুর্বল করে ফেলে। নেটোর সহায়তায় বিদ্রোহীরা গাদ্দাফির শেষ ঘাঁটি সিরতে দখল করে। পালানোর চেষ্টাকালে গাদ্দাফি ও তার বাহিনীকে নেটোর ড্রোন হামলায় আটকানো হয়। তারপর তাকে বিদ্রোহীরা জীবিত অবস্থায় গ্রেপ্তার করে। গ্রেপ্তার পর তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। শেষ পর্যন্ত তাকে গুলি করে হত্যা করা হয়। তার মৃতদেহ একটি মাংসের দোকানে প্রদর্শন করা হয়, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ছিল। সাদ্দাম হোসেন 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণ এবং 2006 সালে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর ছিল আধুনিক বিশ্ব রাজনৈতিক এক বিতর্কিত অধ্যায়। 1979 সালে ইরাকের প্রেসিডেন্ট হওয়া সাদ্দাম তার শাসনামলে দেশকে একদলীয় শাসন ব্যবস্থার অধীনে নিয়ে যান, যেখানে একদিকে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন হলো, অন্যদিকে বিরোধীদের উপর নির্মম নির্যাতন, গণহত্যা, নিপীড়ন চলে। আর ঠিক এই কারণে পশ্চিমা শক্তির কাছে তিনি পরিণত হন এক বিপজ্জনক শত্রুতে। বিশেষ করে তিনি ইরাকের তেল সম্পদ জাতীয়করণ করেন এবং পশ্চিমা তেল কোম্পানিগুলোর স্বার্থের বিরোধিতা করেন। ফলে 2003 সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য গণবিধ্বংসী অস্ত্র ও সন্ত্রাসবাদ সংযোগ এর অভিযোগ তুলে অপারেশন ইরাকি ফ্রিডম এর মাধ্যমে ইরাক আক্রমণ করে। যদিও এই আক্রমণের পর এমন কোনো অস্ত্র পাওয়া যায়নি এবং 9/11-এর সাথে সাদ্দাম হোসেনের কোনো সংযোগ প্রমাণিত হয়নি। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বাগদাদ দখল করা হলেও সাদ্দাম গা ঢাকা দেন। 2003 সালের 13 ডিসেম্বর তিকরিতের কাছে একটি ভূগর্ভস্থ আশ্রয়স্থল থেকে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পর তাকে ইরাকি বিশেষ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে অভিযোগ বিচার করা হয়। বিশেষ করে 1982 সালে দুজাইল গ্রামে 148 জন শিয়া হত্যার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে 2006 সালের ডিসেম্বরে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় এবং 30 ডিসেম্বর 2006 তারিখে ঈদুল আজহার সকালে বাগদাদের কাছে একটি গোপন কারাগারে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওসামা বিন লাদেনের মূল যুক্তিগুলো ছিল মার্কিন পররাষ্ট্রনীতির ভূ রাজনীতির বিরুদ্ধে। লাদেনের মতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি, বিশেষ করে সৌদি আরবে পবিত্র মসজিদগুলোর কাছাকাছি মার্কিন সেনা মোতায়েন ইসলামের অবমাননা হিসেবে গণ্য হতো। তিনি দাবি করতেন যে পশ্চিমা শক্তিগুলো মুসলিম বিশ্বের সম্পদ লুণ্ঠন করছে, ফিলিস্তিনে ইসরায়েলের নির্যাতনে মদদ দিচ্ছে এবং ইরাকের মতো মুসলিম দেশগুলোর উপর নিষেধাজ্ঞা চালিয়ে সাধারণ মানুষকে মৃত্যুবরণে বাধ্য করছে। তার আদর্শ ছিল একটি প্যান ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা, যেখানে মুসলিমরা নিজস্ব শরিয়া আইনে পরিচালিত হবে এবং বিদেশি কোনো প্রভাব থাকবে না। লাদেন নিজেকে মুসলিম উম্মার রক্ষক হিসেবে দাবি করতেন এবং তার সহিংস পদ্ধতিগুলোকে তিনি প্রতিরক্ষামূলক জিহাদ বা আত্মরক্ষার যুদ্ধ হিসেবে চিত্রিত করতেন। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইসলামের অনেক পণ্ডিত বেসামরিক মানুষদেরকে হত্যা, ধর্মবিরোধী এবং সন্ত্রাসবাদ হিসেবে নিন্দা করেছেন, তার সমর্থকদের মতে তিনি ছিলেন একজন বিপ্লবী নেতা যিনি এককভাবে একক মহাশক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং বিশ্বজুড়ে নিরাপত্তা ব্যবস্থাকে কঠোরতর করতে বাধ্য করেছিলেন। 2010 সালের সেপ্টেম্বরে CIA জানতে পারে যে একটি আল কায়েদা ঘাতক বার্তাবাহক পাকিস্তানের অ্যাবোটাবাদে একটি সন্দেহজনক কম্পাউন্ডে যাতায়াত করছে। দীর্ঘ পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের পর প্রেসিডেন্ট বারাক ওবামা 2011 সালের মে মাসে অপারেশন নেপচুন স্পিয়ার নামক একটি গোপন অভিযানের অনুমোদন দেন। 2011 সালের 2 মে ভোররাতে মার্কিন নেভি সিলসের বিশেষ বাহিনী 6 থেকে 23 জন কমান্ডো, একজন দোবাসী এবং একটি প্রশিক্ষিত কুকুর নিয়ে 2টি হেলিকপ্টার করে অ্যাবোটাবাদের কম্পাউন্ডে অভিযান চালায়। হেলিকপ্টার থেকে নামার পর সিল টিম দ্রুত কম্পাউন্ডের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ভিতরে প্রবেশ করে এবং সংক্ষিপ্ত সংঘর্ষে 2 জন পুরুষকে হত্যা করে, যাদের মধ্যে একজন ছিল ওসামা বিন লাদেনের ছেলে। দোতলায় পৌঁছানোর পর তারা বিন লাদেনকে খুঁজে পান এবং সংক্ষিপ্ত সংঘর্ষের পর তাকে মাথায় 2টি গুলি করে হত্যা করা হয়। পুরো অভিযানটি ছিল মাত্র 40 মিনিটের মধ্যে। মরদেহ সমুদ্রে সমাহিত করে। আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি ক্ষোভের মূল কারণ ছিল ইরানের পররাষ্ট্রনীতি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে আবর্তিত। প্রথমত, ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার আশঙ্কা যে তেহরানে গোপন পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা চলছে, যে SPOA চুক্তি সত্ত্বেও পূর্ণভাবে নিরসন হয়নি এবং 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
দ্বিতীয়ত, খামেনির নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে হিজবুল্লাহ, হামাস, হুতি বিদ্রোহী এবং ইরাকি শিয়া মিলিশিয়াদের মতো প্রক্সি গোষ্ঠীগুলোকে অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে সমর্থন করে, যা আমেরিকার আঞ্চলিক অস্থিতিশীলতা, সন্ত্রাসবাদ এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। তৃতীয়ত, 1979 সালে মার্কিন দূতাবাস জিম্মি সংকট থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে ইরাক ও সিরিয়ার মার্কিন বাহিনীর উপর হামলা, পারস্য উপসাগরের তেল ট্যাঙ্কের উপরে এবং ইউক্রেনের রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগ, এসব ঘটনা যুক্তরাষ্ট্রকে খামেনি সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে। চতুর্থত, ইরানের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে নারী অধিকার আন্দোলন ও গণবিক্ষোভের উপর সরকারি দমন নিপীড়ন আমেরিকার নৈতিক ও কূটনৈতিক সমালোচনার জন্ম দিয়েছে। এছাড়াও খামেনির মার্কিন বিরোধী ও ইসরায়েল বিরোধী কঠোর বক্তব্য, বিশেষ সাইবার হামলা ও অসমমিত যুদ্ধ কৌশলের মাধ্যমে মার্কিন স্বার্থে আঘাত হানার অভিযোগও যুক্তরাষ্ট্রের ক্ষোভের অন্যতম উৎস। এসব কারণে যুক্তরাষ্ট্র খামেনি সহ ইরানের শীর্ষ নেতাদের উপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তাকে সন্ত্রাসী সমর্থক রাষ্ট্রের প্রধান হিসেবে চিহ্নিত করে কূটনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করে আসছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর ঠিক আগ মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অবস্থান সুনির্দিষ্টভাবে শনাক্ত করে। সেখানে ছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। CIA কয়েক মাস আয়াতুল্লাহ খামেনির উপর নজর রাখছিল, তার অবস্থান চলাফেরার ধরন সম্পর্কেও তথ্য ছিল। এরপর সংস্থাটি জানতে পারে 28 ফেব্রুয়ারি সকালে তেহরানের প্রাণকেন্দ্রে একটি সরকারি কম্পাউন্ডে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক হতে যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ছিল ওই বৈঠকে খামেনিও উপস্থিত থাকবেন। ইসরায়েলের তথ্য অনুযায়ী সেদিন সকাল 6টায় অভিযান শুরু হয় এবং আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর এমনই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল।